হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপির এক্সামের ম্যাথের কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা 2008 সালের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 2005-06 কোশ্চেন্স যা ছিল তা অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা এখনো সেগুলি দেখোনি, তারা প্লেলিস্ট লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবে। তো আজকে আমরা দেখো কি রয়েছে এখানে, যে কোন কোন পরীক্ষার বা কোন কোন প্রিভিয়াস পরীক্ষার আমরা এখানে কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো 1 এবং 2, যেটা WBSI প্রিলিমিনারি 2005 এবং 2006 এর এসআই এর, সেই দুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 2008-এরটা স্টার্ট করবো এবং সেখানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও রিলেটেড কোনো রকম ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে যাবে। সেখানে ভিডিও সংক্রান্ত নোটিফিকেশনস, ইনফরমেশন এবং পিডিএফ সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো আজকের প্রথম কোশ্চেন 1 নাম্বার কি রয়েছে, কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকার সুদ হলে টাকার পরিমাণ কত? তো এটা একটা খুব সোজা কোশ্চেন সরল সুদের উপর, যে কি বলেছে, কোন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে যেটি 4 বছরে 10% সুদের হারে 4000 টাকার সুদ পাচ্ছে, তাহলে আমি কত টাকা রেখেছিলাম বা সেই টাকার পরিমাণ বা আসলের পরিমাণ কত। তাহলে এখানে আমাকে কি করতে হবে, যে আমাদের ফর্মুলাটা কি জানি, যে PR বাই 100 ইকুয়াল টু I, যেখানে P হচ্ছে আসল, T হচ্ছে টাইম বা ডিউরেশন, R হচ্ছে ইন্টারেস্ট রেট, আর I হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তো এখানে আমাকে P বার করতে হবে, P আমি জানি না বা আসলটাই আমাকে দরকার, বাকি সব দেখো দেওয়া আছে। তাহলে P ইন্টু T কত রয়েছে এখানে, 4 বছর, ইন্টারেস্ট রেট কত 10% ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে কত, ইন্টারেস্ট 4000 টাকা। এটাতে সিম্পলি করতে হবে, এখানে দেখো কেটে দাও এটা, তাহলে তুমি 10টা কাটাকাটি করো না, তাহলে গুণের আমাদের সুবিধা হবে। তাহলে 4P ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 40,000, কারণ এই 10-এর সাথে এই 4000টাই গুণ হয়ে যাবে। তাহলে P ইকুয়াল টু 40,000কে 4 দিয়ে ভাগ করলে 10,000, তাহলে আমাদের আসল পেয়ে গেলাম 10,000 টাকা। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যে কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকার সুদ হলে টাকার পরিমাণ হচ্ছে 10,000। তো এটা একটি ছোট সহজ খুব কোশ্চেন, সহজ অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, 68 টাকায় একে বিক্রি করা হলো, ছাড়ের হার কত? ঠিক আছে, এখানে তোমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে কথাটা একটু আগে পরে হয়ে গেছে, একে টাকা বিক্রি নয়, 68 টাকায় একে বিক্রি করা হলো, তাহলে ছাড়ের হার কত পাবো বা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে ধার্য মূল্য হচ্ছে কত, 80 টাকা, 80 টাকায় কিনছে বা তার লেখা রয়েছে বা এমআরপি যেটা প্রিন্টিং বলি আমরা, এবং সেটিকে আমি বিক্রি করছি 68 টাকায়, তাহলে আমার লাভের যে হার বা সেটি কত বা ছাড়ের হার কত। তাহলে 80 টাকায় যদি আমি কিনি বা 80 টাকা যদি সেটার এমআরপি বা লেখা থাকে, ধার্য মূল্য হয়ে থাকে, এবং 68 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে আমার এখানে ছাড় দিচ্ছি কত টাকা, যেটা হচ্ছে 80 বিয়োগ 68, মানে হচ্ছে 12 টাকা, তাই তো। তাহলে আমি জিনিসটাতে ছাড় দিচ্ছি ধার্য মূল্যের উপর 12 টাকা, তাহলে আমি 80 টাকায় ছাড় দিচ্ছি 12 টাকা, তাহলে আমি শতাংশতে কত ছাড় দিচ্ছি বা পার্সেন্টেজে 100 টাকায় কত, সেটা আমাকে বার করলে হবে। তাহলে অবভিয়াসলি 100 টাকায় বেশি হবে, সেজন্য 100/80 ইন্টু 12, 0 0 কেটে দাও, 4 দিয়ে এটা 2, এটা 3, এখানে এটা 5, মানে হচ্ছে 5 3 15%। তাহলে কি হচ্ছে, ছাড়ের হার 15% বা 15%। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, 68 টাকায় একে বিক্রি করা হলে ছাড়ের হার হচ্ছে 15%। নেক্সট অঙ্ক, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত? 8 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার, 10 বর্গ সেন্টিমিটার, ওপরের কোনোটি নয়। তো দেখো, তোমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে দেয়, তো সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, যে প্রথমে একটা ছবি তুমি রাফে এঁকে নেবে, তোমাদের জায়গা থাকে এমনি জাস্ট নিজের বোঝার মতো, যে আমি একটা যদি এঁকে নিই, ঠিক আছে, যেটা হচ্ছে এটা 3 ধরে নাও, এটা 4, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার দেখো, যদি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজ হয়, তাহলে সেই ত্রিভুজটা সমকোণী হবে। তো এই রিলেশনটাকে তোমাকে একটু চটজলদি মাথা খাটিয়ে করে নিতে হবে, কারণ দেখো এই 5 যেটা হচ্ছে সব থেকে বড় অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
মানে দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25 সমান হচ্ছে লম্ব স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। দেখো 9 আর 16 25 ইকুয়াল হয়ে যাচ্ছে না, 25 ইকুয়াল টু 25। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারছি, যে ত্রিভুজটা আমি পাবো সেটা যদি নাম দিই আমি এ বি সি, এবং তার একটি বাহু যদি 3 হয়, একটি বাহু যদি 4 হয় এবং একটি বাহু যদি 5 হয়, তাহলে সেটির একটি সমকোণী ত্রিভুজ হবে। এবং সেই সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এটাকে দেখো কি করতে হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে, তখন আমরা যদি ক্ষেত্রফল বার করি, যেটার ফর্মুলা হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটির গুণফল, মানে হচ্ছে 3 × 4/2, মানে হচ্ছে 12/2 সমান 6 বর্গ সেমি। তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু দুটি আমি নিলাম কেন সেটাকে আমি ব্যাখ্যা করে দিই। সমকোণী কোণ, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তুমি এবার অল্টারনেটিভ ধরে নাও, এইদিকে এদিকে একটা 4 সেন্টিমিটার আর এদিকে একটা 3 সেন্টিমিটার টেনে নাও, এইভাবে সেম। তাহলে এটাও 4 পেয়ে যাচ্ছ, আবার এটাও 3 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি তুমি আয়তক্ষেত্র পেয়ে গেলে, এবং মাঝখানে 5 সেন্টিমিটার যেটা ত্রিভুজের অতিভুজ ছিল বা বাহু ছিল একটি বড়, সেটি এখানে কর্ণ হিসাবে অবস্থান করছে। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 4 × 3, এবং ঠিক সেই আয়তক্ষেত্রের অর্ধেকটা নিয়ে রেখেছে আমাদের এই ত্রিভুজটি। সেই জন্য 4 × 3 মানে 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটারের অর্ধেক যেহেতু এই ত্রিভুজটি নিয়ে রেখেছে, সেই জন্য একে 2 দিয়ে ভাগ নিয়ে পেয়ে যাচ্ছি 6 বর্গ সেন্টিমিটার। তো চটজলদি তোমাকে মাথায় ওই যে পিথাগোরাসের যে উপপাদ্য ছিল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেটাকে একটু খেলাতে হবে এবং তাহলেই পেয়ে যাবে যে ছোট দুটি বাহুর গুণফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো রয়েছে, যদি a/4 সমান b/7 সমান c/9 হয়, তাহলে a + b + c/a এর মান কত? তো এখানে a/b, এখান থেকে তোমাকে a/b/c বার করতে হবে, ঠিক আছে, বা a b c কোন একটা ভ্যালু বার করতে হবে। তো যদি ভ্যালু বার করতে চাও তাহলে তোমাকে a বা b বা c কোনো কিছু একটাকে নিশ্চয়ই ধরে নিতে হবে। যদি সেটা না করতে চাও তাহলে a/b/c বার করে নেবে। a/b যদি এইরকম রিলেশনে থাকে যে a/4 সমান b/7 সমান c/9, তাহলে সিম্পলি তুমি লিখে দিতে পারবে যে a/b/c সমান হচ্ছে 4:7:9। ওকে, যদি এরকম বাই দিয়ে থাকে তাহলে তুমি সিম্পলি বা সরাসরি এটাকে লিখতে পারবে যে a/b/c সমান 4:7:9। তো এবার এখানে তুমি সংখ্যাটা a যা খুশি হতে পারে, সেটা যদি 4ই হয়ে থাকে আর b 7ও হতে পারে, কারণ সংখ্যাগুলো কি হবে 4x 7x 9x কিছু একটা হবে, x এর ভ্যালু আমরা জানা নেই। তো সেক্ষেত্রে তাহলে a + b + c তুমি যদি ধরে নাও যে a হচ্ছে 4, b হচ্ছে 7 এবং c হচ্ছে 9, তাহলে 4 + 7 + 9 বা 9 ডিভাইডেড বাই a মানে হচ্ছে 4। তাহলে যোগ করে দাও, 7 আর 9 16 আর 4 20/4 মানে হচ্ছে 5। এবার তুমি যদি এখান থেকে পেয়ে যাচ্ছি আমি অপশন বি হচ্ছে এটির উত্তর। এবার এখানে a/b/c তুমি বলতে পারো যে আমি তাহলে a তো পেলাম না, তুমি যদি a এখানে কিছু একটা ধরে নাও, যদি ধরে নাও যে a হচ্ছে 100, ঠিক আছে, a যদি 100 হয় তাহলে a/4 মানে হচ্ছে কি 100/4 মানে হচ্ছে 25। তাহলে এটা 25 যেটা b কে 7 দিয়ে ভাগ করলেও 25 হবে। তাহলে b কত, মানে a যদি আমি 100 ধরি তাহলে b কত হবে, তাহলে b কে 25 কে 7 দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে 175। আর c কে দেখো c কে কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে, মানে c/9 সমান হচ্ছে 25। তাহলে c হচ্ছে 25 × 9, 25 × 9 মানে হচ্ছে 225। তাহলে a পেয়ে গেলে 100, 175, 225, তুমি এটাও করতে পারো 100 + 175 + 225 ডিভাইডেড বাই a মানে হচ্ছে 100। এবার যদি যোগ করো 225 আর 175 400, 400 আর 1 500 মানে হচ্ছে 500/100 সমান 5। এইভাবেও তুমি করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেইভাবে, ঠিক আছে। তো রেশিওতেও করতে পারো, তুমি a = কিছু একটা সংখ্যা ধরে নিয়ে সেটাতেও করতে পারো। সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা আনসার পেয়ে যাব অপশন বি 5। যদি a/4 = b/7 = c/9 হয়, তাহলে a + b + c/a এর মান হচ্ছে 5। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক আলাদাভাবে একটি কাজ 20 দিনে করতে পারে। অর্থাৎ কি বলেছে এখানে, যে 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক, মানে 3 জন পুরুষ যদি কাজটি করে 20 দিনে শেষ করবে, আবার 6 জন স্ত্রী যদি কাজটি করে তাহলেও 20 দিনে শেষ করবে। তাহলে 12 জন পুরুষ ও 8 জন স্ত্রীলোক এই ক্ষেত্রে কিন্তু একসাথে সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে।
তো ওর একটা প্রথমে শর্টকাট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই, যেটা হচ্ছে যেটা দিন আমি এখানে দিয়ে দিয়েছে, এখানে আমি আগে লিখে নিই যে এটা যদি এক্স হয়, এ যদি ম্যান 1, এটা হচ্ছে M2 বা W1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে W2, তাহলে ফর্মুলাটা হচ্ছে x ইন্টু M1 ইন্টু W1 ডিভাইডেড বাই M1 ইন্টু W2 প্লাস M2 ইন্টু W1। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে ফেলে দিলেই তোমাদের আনসার পেয়ে যাবে। যদি এখানে অথবা দেওয়া থাকে তো এই ফর্মুলাটা কাজ করবে, যেখানে x কোনটা, কোনটা W1, কোনটা W2, কোনটা M1, কোনটা M2 এখানে আমি মার্ক করে দিয়েছি। তো তোমরা যারা শর্টকাট চাও তারা এই মেথডে করে ফেলতে পারো। এবার আমি বলে দিই এটা একটু ব্যাখ্যাটা কি রকম। তো এখানে তোমরা বসালে কিভাবে, x আমি এখানে কি ধরেছিলাম 20 ইন্টু M1 হচ্ছে 3, W1 হচ্ছে 6 ডিভাইডেড বাই M1 হচ্ছে 3, W2 হচ্ছে 8 প্লাস এখানে আছে 12 ইন্টু 6, এটা কাটাকাটি করলেই তোমরা আনসার পেয়ে যাবে। এবার দেখো এখানে কি রয়েছে, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক, অর্থাৎ 3 জন পুরুষের যা ক্ষমতা 6 জন স্ত্রীলোকের তাই ক্ষমতা, তাই তো? তাহলে 6 জন স্ত্রীলোকের ক্ষেত্রে আমরা 3 জন পুরুষ মানে হচ্ছে 1 জন পুরুষ মানে হচ্ছে 2 জন স্ত্রীলোক। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো সেকেন্ড ক্ষেত্রে কি দেওয়া আছে, 12 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক। তো এই 8 জন স্ত্রীলোককে যদি আমরা পুরুষে কনভার্ট করে নিই, কারণ আমি প্রথমে দেখেছিলাম যে 6 জন পুরুষ যা কাজ করছে, 6 জন স্ত্রীলোক যা কাজ করছে 3 জন পুরুষও সেই কাজই করছে, তাই তো? তো সেক্ষেত্রে আমি 6 জন স্ত্রীলোকের জায়গায় 3 জন পুরুষ লাগাতে পারি। তো সেক্ষেত্রে এখানে 8 জন স্ত্রীলোকের জায়গায় আমরা 4 জন পুরুষ লাগিয়ে দিতে পারি। তাহলে এখানে 3 জন পুরুষ যদি কোনো একটি কাজকে 20 দিনে শেষ করতে পারে, তাহলে এখানে 12 জন পুরুষ রয়েছে এবং তার সাথে 8 জন স্ত্রীলোক ছিল, এবং স্ত্রীলোক এবং পুরুষের কাজের সম্পর্ক কিরকম, 1:2, অর্থাৎ একজন পুরুষ 2 জন স্ত্রীলোকের কাজ করতে পারে, তাহলে 8 জন স্ত্রীলোক মানে হচ্ছে 4 জন পুরুষ, তাহলে 12 আর 4 টোটাল পুরুষ সংখ্যা হয়ে যাচ্ছে 16 জন। তাহলে 16 জন মিলে সেই কাজটি কতদিনে করতে পারবে, সিম্পলি আমাকে এই মেথডে করলেও তুমি অঙ্কটা বুঝতে পারবে এবং করতে পারবে। তাহলে কি পাচ্ছি, তাহলে 16 জন নিশ্চয়ই কম সময় লাগবে, কম সময় হলে এখানে ছোটটা উপরে বসবে, মানে হচ্ছে 3/16 ইন্টু 20, 4 দিয়ে কাটবে 4, এটা 5 মানে হচ্ছে 15/4 সমান হচ্ছে 3 পূর্ণ 3 4। ওকে, দিন। তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। এই মেথডে তুমি যদি করো এখানেও তুমি সেটাই পাবে। দেখো 20 3 60, 6 36, 360, ওপরে এখানে পাচ্ছ 24 প্লাস 72 মানে হচ্ছে 360 বাই এখানে যোগ করলে 96, 6 দিয়ে কেটে দাও, 6 6 36, আর এখানে 6 16 96, এবার দেখো 4 দিয়ে এটা 15, এখানে 4 দিয়ে এটা 4 মানে 15/4 পেয়ে যাচ্ছ, এখানে সেটাই পেয়েছিলে 3 পূর্ণ 3 4। ওকে, তো যে কোনো মেথডে তোমরা যেটা চাইবে, যেটা তোমাদের ইজি মনে হবে সেই মেথডে তোমরা করতে পারো। তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এ বি ও সি 10,000 টাকা, 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে। তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে। মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে বি এর লভ্যাংশ কত? তাহলে এখানে এ বি এবং সি 3 জন ব্যক্তি রয়েছেন, যারা যথাক্রমে 10,000, 14,000 এবং 12,000 টাকা দিয়ে কোনো একটি ব্যবসা করেছেন এবং বছরের শেষে তাদের লাভ হয়েছে 5,400 টাকা। এই কম লাভে আজকের দিনে কেউ ব্যবসা করবে না। তবুও এখানে অঙ্ক রয়েছে, দেখো কি বলছে, তার মানে 10,000, 14,000, 12,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করার পর বছরের শেষে তাদের লাভ হয়েছে 5,400 টাকা। তাহলে লভ্যাংশের কত পাবে বি তাদের মূলধনের অনুপাতে, অর্থাৎ তারা যে অনুপাতে মূলধন দিয়েছে, যেমন বি এখানে দেখো সব থেকে বেশি টাকা দিয়েছে, তার মানে নিশ্চয়ই বি সব থেকে বেশি লাভ ও ভাগ পাবে, তাই না? তো এখানে সেটা আমাকে কত, সেটা মূলধনের অনুপাতে বার করতে হবে। তো এখানে A:B:C সবার আগে তাদের মূলধনের অনুপাত কত সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ মূলধনের অনুপাত A:B:C। দেখো এখানে 10,000, 14,000, 12,000 রয়েছে, এটা তোমরা বুঝতেই পারছো কি আসছে, মানে হচ্ছে আমি একবারে শূন্যগুলো 3টে শূন্যকে হাটিয়ে দিয়েই লিখছি, মানে এখান থেকে আবার 2 দিয়ে এটা কাটবে, 5:7:6, এইটা আমি পেয়ে যাচ্ছি A:B:C তাদের মূলধনের অনুপাত। এবার এখান থেকে আমাকে আনুপাতিক ভাগহার করতে হবে। আমাকে চেয়েছে কার বার করতে, লভ্যাংশ শুধুমাত্র বি এর, তাহলে আমি শুধু বি এর আনুপাতিক ভাগহার বার করব। বি এর আনুপাতিক ভাগহার মানে হচ্ছে 7/5 প্লাস 7 প্লাস 6 মানে হচ্ছে 7/7 আর 5 12, 12 আর 6 18।
এবার তাহলে বি কত লভ্যাংশ পাবে? বি পাবে 7/18 ইন্টু 5,400, যেটা মোট লাভ হয়েছিল। তাহলে দেখো 18কে 3 18 54 পেয়ে যায়, মানে 300, 7কে 300 দিয়ে গুণ করলে 2,100 টাকা। তাহলে এ, বি ও সি 10,000, 14,000 ও 12,000 টাকায় কোনো ব্যবসায় নিয়োজিত করলে এবং বছরের শেষে যদি 5,400 টাকা তাদের লাভ হয়ে থাকে, তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে বি লভ্যাংশ পাবে 2,100 টাকা। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:1, এদের ব্যাসার্ধের অনুপাত হবে কত? বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কতবার করতে বলেছে যদি ক্ষেত্রফলের অনুপাত 4:1 হয়। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমাদের আমি প্রত্যেককে বলেছিলাম, কিছু কিছু কমন যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় আমাকে মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, আর একটা ধরে নাও তার আরটা আমি বড় হাতে লিখি। তাহলে প্রথমে এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে যে দুটোর অনুপাত কত দিয়ে দিয়েছে? 4:1। তো এখানে অনুপাতের ক্ষেত্রে কি হয় সবসময়? দেখো পাই পাই এদিকে কেটে যাবে, অর্থাৎ একই দিয়ে আমি ভাগ করতেই পারি দুটো অনুপাতকে। তাহলে এদিকে পড়ে থাকছে আর স্কোয়ার, আর এদিকে পড়ে থাকছে আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার এখানে বলে দিয়েছে 4, মানে আরটা তো ব্যাসার্ধ, আমরা প্রত্যেকে জানি আর বা আর সমান হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। তাহলে আর স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে আর, তাহলে এখানে রয়েছে যেটা 4, এখানে রয়েছে সেটা 1। তার মানে আমি এখানে লিখতে পারি যে 2, আর হচ্ছে 2, আর এখানে ব্যাসার্ধ 1, তাই না? আর স্কোয়ার, এটা যদি আমি দুটোই বর্গ করে দিই তাহলে তো আমি পেয়ে যাবো আর স্কোয়ার যদি 4 হয় তাহলে আর কত? তাহলে 2 পাচ্ছি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ব্যাসার্ধ 2 আর 1। তাহলে কি হচ্ছে ব্যাসার্ধের অনুপাত কত হবে? 2:1। বা তুমি যদি এটা এখানে কি বলেছে 4:1, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। এখানে যাই হোক তোমাদের গন্ডগোল আছে অপশনে, 1:2, এটা 2:1 নয়, এটা হবে 1:2। ওকে, তো অপশন সি সেক্ষেত্রে হবে, টাইপিং মিস্টেক যাই হোক কিছু একটা হয়েছে। তোমরা অঙ্কটা বুঝতে পারবে নাকি আগে দেখো, যে যদি ক্ষেত্রফলের অনুপাত 4:1 দিয়ে দিয়েছে, মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর এরও পাই আর স্কোয়ার, যে দুটির অনুপাত হচ্ছে 4:1। তাহলে পাই পাই দুটি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এর আর স্কোয়ার ইস্টু এর আর স্কোয়ার মানে হচ্ছে 4:1। তাহলে আর স্কোয়ার ইস্টু আর স্কোয়ার সমান যদি 4:1 হয়, তাহলে আর ইস্টু আর কত হবে? যেটা হচ্ছে 2:1, বা সবগুলো তুমি বর্গ করলে বা বর্গমূল করলে পেয়ে যাচ্ছ 2:1। তাহলে অপশন 2:1, এখানে তো 1:2 আগে থেকেই রয়েছে, 2:1 হচ্ছে এটির সঠিক উত্তর। যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:1, তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:1, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটির গতি কত? 68 কিলোমিটার প্রতি ঘন্টা, 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 25 কিলোমিটার প্রতি ঘন্টা, না 75 কিলোমিটার প্রতি ঘন্টা? আমি বলেছিলাম যে কোনো একটি ট্রেন যত সময়ে কোনো একটি খুঁটি, কোনো ব্যক্তি, কোনো স্তম্ভ, কোনো লাইট পোল, যে কোনো কিছুকে যে অতিক্রম করছে সেটাই হচ্ছে তার নিজের দূরত্ব বা নিজের দৈর্ঘ্য। তাহলে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন যদি 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, মানে ট্রেনটি 12 সেকেন্ডে যাচ্ছে কত? 12 সেকেন্ডে যাচ্ছে 250 মিটার, অর্থাৎ নিজের দৈর্ঘ্যটুকুই, তাই তো। তাহলে 12 সেকেন্ডে যদি 250 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 250/12 মিটার প্রতি সেকেন্ড। আমি ভাগটা করছি না, তাই তো, প্রতি সেকেন্ড। এবার আমি তোমাদের দেখো এর আগের ভিডিওতে বা কোনো একটা জায়গায় বা অনেকবার আমি বারবার বলেছি যে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে করবে শর্টে, এবং কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড করবে কিভাবে শর্টকাটে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো, যদি আমরা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি সেকেন্ড করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়, আর কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো আমাকে এখানে কি করতে হবে? মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে, মানে আমার উত্তরগুলোতে দেখো প্রত্যেকটিতে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে আমি এখানে মিটার প্রতি সেকেন্ড পেয়েছি, মানে একে আমাকে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, মানে 250/12 ইন্টু 18/5। এবার কাটাকাটি করে দাও, এটা 6 দিয়ে 2, এটা 3, এটা 5 দিয়ে যাবে, এটা 50, আর এটা 2 দিয়ে চলে যাবে, এখানে 25, মানে 25×3 75 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করলে ট্রেনটির গতি হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা।
অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো? অর্থাৎ কোন একটি দ্রব্যের একটা নির্দিষ্ট দাম রয়েছে, তো দোকানদার কি করলো, সেই দামটি প্রথমে 25% বাড়ালো এবং বাড়িয়ে দেওয়ার পরবর্তীতে আবার 20% বাড়ালো। অর্থাৎ জিনিসটার দাম ধরে নাও 100 টাকা ছিল, এক্ষেত্রে সবসময় তুমি 100ই ধরবে, ঠিক আছে, যে 100 ছিল, তাহলে প্রথমে যখন 25% বাড়ালো মানে হয়ে গেল, প্রথমে তুমি এটা ইজিলি 125 করতে পারো বা 125/100, তার পরবর্তীতে সে আবার 20% বাড়ালো মানে 100 যদি থাকে তাহলে 120 করলো মানে 120/100। এইটা করলেই তুমি একদম ডিরেক্টলি আনসার পেয়ে যাবে। কি হবে দেখো, এই 100 এখানে কেটে যাবে, এখানে 0 0 কাটবে, এখানে 5 দিয়ে 2, 5 25, এখানে 2 দিয়ে 6, মানে 6 25 150 টাকা। তাহলে ছিল কত দাম ধরেছিলাম আমি দ্রব্যটার, 100 টাকা, হয়ে গেল কত টাকা, 150 টাকা। তাহলে বাড়লো কত, যদি 100 ধরি তাহলে 150 হয়, তাহলে পার্সেন্টেজের জন্য আমি 100 ধরেছিলাম যাতে আমাকে আর করতে না হয় বা বার না করতে হয়। তাহলে বাড়লো কত, 150/-100 সমান হচ্ছে 50 টাকা, বা 100 টাকা যদি 50 টাকা 50 টাকা বাড়ে তার মানে 50%। অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে 100 টাকা ছিল 150 টাকা হয়ে গেল মানে 50% বেড়ে গেল। অর্থাৎ কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% এবং পরে 20% বাড়ালে বস্তুটির দাম মোট শতকরা বাড়বে 50%। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি 2 অঙ্কের সংখ্যা ও অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যার অন্তর্ফল 27, অঙ্কদ্বয়ের যোগফল 7, 2 অঙ্কের সংখ্যাটি হবে কি? অর্থাৎ কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা আছে, যে সংখ্যাটি যদি আমি অঙ্কদ্বয়ের পরিবর্তন ঘটাই তাহলে সেই পরিবর্ধিত বা সেই বেড়ে যাওয়া সংখ্যা, পরিবর্ধিত এখানে কথাটা একটু মাথায় রাখবে, পরিবর্ধিত সংখ্যার অন্তর্ফল, অন্তর মানে সবসময় বিয়োগ নয়, অন্তর্ফল মানে পার্থক্য হচ্ছে 27। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল যদি 7 হয়ে থাকে তাহলে 2 অঙ্কের সংখ্যাটি কত হবে? অঙ্কদ্বয়ের সংখ্যা, তাহলে আমি এখানে একক এবং দশক 2 অঙ্কে যদি বলে থাকে তাহলে দুটো, তাই তো, 2 অঙ্কে যদি হয়, একক এবং দশক এই দুটো থাকবে। তো ধরে নাও যে দশক ছিল x, তাহলে একক একক ছিল x, দশক হচ্ছে, যেহেতু এখানে এই যে রেশিওটা ফার্স্টে বলে দিয়েছে অঙ্কদ্বয়ের যোগফল 7, মানে একটা যদি দশকের যদি x হয় তাহলে এককের হচ্ছে 7 - x। তো এটা আমি ভালো করে লিখি, দশক যদি x হয় তাহলে একক 7 - x। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে আমার সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল, দেখো দশককে 10 দিয়ে গুণ করতে হয় মানে x × 10 প্লাস একক মানে হচ্ছে 7 - x, এটা। তাহলে এটা তুমি অঙ্কটা বার করে নাও, মানে এখানে 10x প্লাস 7 - x, 10x থেকে x বাদ মানে হচ্ছে 9x প্লাস 7, এটা হচ্ছে আমার অঙ্কটা ছিল। এবার যদি এর অঙ্কদ্বয় সাইড চেঞ্জ হয়, অর্থাৎ দশকটি এককের কাছে চলে যায় এবং এককটি দশকের কাছে চলে আসে, তাহলে কি হবে, তাহলে সংখ্যাটি হবে 10 × 7 - x প্লাস x, তাহলে 70 - 10x প্লাস x মানে হচ্ছে 70 - 9x। এইটা পাচ্ছি আমার অঙ্ক 2 পরিবর্তন হয়ে যাওয়ার পর পরিবর্ধিত সংখ্যা, পরিবর্ধিত মানে বর্ধিত মানে হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে তার পরবর্তীতে এইখানে একটা কি দেওয়া আছে, সংখ্যাটির অন্তর্ফল হচ্ছে 27 মানে বেড়ে যাওয়া, এটা হচ্ছে বেড়ে গেছে, এইটা আর এইটার বিয়োগফল হচ্ছে 27, মানে শর্তানুসারে 70 - 9x বিয়োগ 9x প্লাস 7 = 27। তাহলে এখান থেকে 70 - 9x মাইনাস 9x, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, -7x সমান 27। এখান থেকে কি পাচ্ছি দেখো আমরা, সরি 9x -7, তাহলে এখানে -9x মানে হচ্ছে -18x, আর এখানে 70 থেকে 7 বিয়োগ চলে যাবে মানে হচ্ছে 63 প্লাস, সেই প্লাসটা যদি এইদিকে চলে আসে তাহলে হয়ে যাবে -63, মানে একবার যদি আমি করি 27 - 63। এবার 27 থেকে 63 বাদ দিলে আমি কত পাবো, 27 থেকে 63 বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি দেখো 36 মাইনাস। তাহলে এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে এবং x = কত পাবো, 36/18 মানে হচ্ছে 2। তাহলে x আমি কি ধরেছিলাম, দশকের সংখ্যা, তাহলে দশকের সংখ্যা হচ্ছে 2, তার এককের সংখ্যা কত, 7 - x মানে 7 থেকে 2 বাদ মানে হচ্ছে 5। তাহলে আমার অঙ্কটি কত ছিল, 25। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। এক্ষেত্রে 52 সাথে একটু গুলিয়ে ফেলতে পারো যদি এখানে পরিবর্ধিতটা না বুঝতে পারো তো, ঠিক আছে, কারণ 52টা দেখো তাই যে
এখানে যদি 52 সংখ্যাটা হয় এবং তার পরিবর্তিত সংখ্যা একক দুটি চেঞ্জ হয়ে গেলে 25 হয়ে যাবে এবং দুটির মধ্যে পার্থক্য 27 হয়ে যাবে। তো এ কেন হবে না? তার কারণ এখানে পরিবর্ধিত সংখ্যা বলতে যেটা বানানো হচ্ছে সেইটা বাড়ছে, প্রথমে যেটা ছিল সেটা কম ছিল। তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, কোনো ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় হচ্ছে 75। যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায় তাহলে নতুন গড় হবে কত? 77.5, 77, 76 নাকি 72.5? তাহলে প্রথম 4টি বিষয়ে তার প্রাপ্ত মানের গড় হচ্ছে 75, মানে টোটাল কত? 75, মানে টোটাল কত পেয়েছিল? 75 × 4 মানে হচ্ছে 300। এবং পঞ্চম বিষয়ে কত পেল? 80, মানে তার মোট হয়ে গেল কত? 380। কটি সাবজেক্ট হয়ে গেল তখন? 5টি, মানে এভারেজ কত? 380/5, মানে কত পাবে? 5 × 7 = 35, 5 × 6 = 30, মানে হচ্ছে 76। ঠিক আছে, কারণ দেখো এখানে তুমি এটা মুখে মুখেও করতে পারো, আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে হবে। যে 75 ছিল এবং বেড়ে গেছে কত? 5 বেড়ে গেছে, মানে মানে নতুন চ্যাপ্টার সিলেবাসটিতে বা সাবজেক্টটিতে বা পঞ্চম সাবজেক্টটিতে সে পেয়েছে 80, যেটা থেকে বেশি পেয়েছে 5, এবং মোট সাবজেক্ট হচ্ছে 5, তাহলে 5/5 মানে 1, অর্থাৎ আগে যা ছিল তার থেকে 1 বেশি হবে, অর্থাৎ 76 হবে। এবং কিভাবে সেটা আমি এখানে দেখিয়েও দিলাম, তোমরা যারা বুঝতে পারবে না তাদের জন্য। তাহলে কোনো ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় যদি 75 হয় এবং যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পেয়ে থাকে তাহলে নতুন গড় হবে 76। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, √ওভার বা √125 মাইনাস √45 মাইনাস √20 ইকুয়াল টু কত? তো এখানে আমি এই অঙ্কটা ফার্স্টে টুকে নিই। অপশন রয়েছে 0, 2, 1। তাহলে কি পাচ্ছি এখানে? 125 মাইনাস 45 মাইনাস 20। এখানে যদি আমি ভাঙি তাহলে এখানে কি পাবো আমরা? দেখো এখান থেকে আমি 5 বার করতে পারবো। 5 × 5 × 5 মানে হচ্ছে 125, মাইনাস এখান থেকে যদি আমি করি 3 × 3 × 5, এখান থেকে যদি আমি করি তাহলে 2 × 2 × 5, তাই তো? তাহলে এবার কি পাচ্ছি আমি এখান থেকে? যে এখান থেকে দেখো দুটো 5 বেরিয়ে যাবে, মানে দুটো 5 থেকে একটা 5 বাইরে নিয়ে যেতে পারবো। এখান থেকে দুটো 3 থেকে একটা 3 বাইরে নিয়ে যেতে পারবো, দুটো 2 থেকে একটা 2। তার মানে এখান থেকে লিখতে পারি 5√5 মাইনাস 3√5 মাইনাস 2√5। তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে এখান থেকে দেখো 5√5 মানে হচ্ছে 5টা √5, তার থেকে 3টে √5 বাদ, মানে পড়ে থাকছে দুটো √5, দুটো থেকে দুটো, মানে এই দুটোকে যোগ করলে দেখো -2√5 পাচ্ছি, এখানে +5√5 রয়েছে, মানে কেটে গিয়ে পুরোটাই 0 হয়ে যাবে। ওকে, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে √125 মাইনাস √45 মাইনাস √20 ইকুয়াল টু হচ্ছে 0। কিভাবে? আমরা এখান থেকে প্রত্যেকটি থেকে একটা করে বেরিয়ে যাবে এবং সবার ভিতরে দেখো 5 পড়ে থাকছে, তাহলে 5√5 মাইনাস 3√5 মানে হচ্ছে 2√5, বা এখান থেকে যদি আমি এটা ভাঙি একবার, তাহলে প্রথমে এই বিয়োগটা করো, তাহলে পেয়ে যাবে 2√5 মাইনাস 2√5 মানে হচ্ছে 0। এখানে পেনের খুব সমস্যা, কন্ট্রোল নেই। ঠিক আছে, তো এখান থেকে 2√5 মাইনাস 2√5 মানে হচ্ছে 0। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো আজকের এই তোমাদের অঙ্কগুলি ছিল, যেখানে আমরা দেখলাম 2008 সালে কি কি অঙ্ক এসছে 12টি, এবং পরবর্তীতে তোমরা একটু বাড়ানোর জন্য বলেছিলে, তাই 8 থেকে 12টি শিফট হয়েছে, মানে 4টে করে বেড়ে গেছে, এবং দুটো দুটো করে ক্লাসে তোমাদের প্রত্যেকটা ইয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।